প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকো এই প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত ক্লাসে। গত ক্লাসে আমি দ্বিতীয় অধ্যায় মুনাফা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি এবং 2.1 অনুশীলনী সূত্রাবলী এবং কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করতে হয় সে সম্পর্কে আলোচনা করে 2.1 অনুশীলনের অনেকগুলি অঙ্ক করে দিয়েছি। আশা করি তোমরা সবাই সেগুলি বুঝেছ। আজকে আমি আলোচনা করব চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে। গতকাল আলোচনা করেছিলাম সরল মুনাফা এবং সরল মুনাফা সূত্রটি লিখে তার যে প্রতীকগুলো কি কি অর্থ বহন করে সেগুলো বিস্তারিত লিখে দিয়েছি। আজকে আলোচনা করব চক্রবৃদ্ধি মুনাফা। প্রথমে আমাদের জানা উচিত চক্রবৃদ্ধি মুনাফা কি। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছর শেষে মূলধনের সাথে মুনাফা যোগ করে নতুন মূলধন হয় এবং পরবর্তী বছরে আবার যখন মুনাফা হবে ওই মুনাফা আবার মূলধনের সাথে যোগ করে এভাবে 1 বছর 2 বছর 3 বছর আনতে ব্যাংকে আমানতকারীর মূলধন বাড়তে থাকে। এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূল। আর প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে বলে চক্রবৃদ্ধি মুনাফা। তবে মুনাফা নির্ণয় করা হয় 3 মাস 6 মাস, এর চেয়ে কম সময়ের জন্য হতে পারে বা বেশি সময়ের জন্য হতে পারে। এখন আমরা চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা সূত্র দুটি নিয়ে আলোচনা করব। আমরা জানি চক্রবৃদ্ধি মূল চক্রবৃদ্ধি মূলধন C equal T into 1 plus R whole power n। চক্রবৃদ্ধি মুনাফা এটা আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। এখন সি সমান কি? সি হলো সবৃদ্ধি মূল। এখন অনেকে সবৃদ্ধি মূল্য আসলে বুঝবে না, তো সবৃদ্ধি মূল হলো মুনাফা আসল। সি হলো মুনাফা আসল। গত ক্লাসে বলেছি পি হলো মূলধন, n হলো সময়, আর হলো মুনাফার হার। তাহলে যদি আমাদের পরীক্ষায় থাকে যে সবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূলধন আসলে মুনাফা আসল, সহজ বাংলায় সি হলো মুনাফা আসল, পি হলো মূলধন, এন হলো সময়, আর হলো মুনাফার হার। আমরা এই দুটি সূত্রের সাহায্যে 2.2 এর বেশিরভাগ অঙ্কগুলি করতে পারবো। আমি সরাসরি 2.2 অনুশীলনীতে চলে যাচ্ছি। 2.2 1 থেকে 6 পর্যন্ত বহু নির্বাচনী, আমরা সেদিকে যাচ্ছি না, আমরা সরাসরি তোমাদের গাণিতিক সমস্যা সলভ করে দিচ্ছি। দেখো 8 নাম্বার অঙ্ক। তাহলে আশা করি সূত্র দুটি সবাই বুঝেছ যে 8 নাম্বার দেখো কি বলেছে। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে গত ক্লাসে কিন্তু আমি সরল মুনাফার সূত্র লিখেছিলাম। সরল মুনাফার সূত্র হলো I equal PN আর I হলো আমাদের সরল মুনাফা, I সরল মুনাফা, P মূলধন, N সময় আর মুনাফার হার।
তাহলে আমরা 8 নম্বর অঙ্ক দেখো করতেছি। আগে যেগুলি দেওয়া আছে সেগুলি আমরা লিখে নিব। এখানে মূলধন P সমান 5,000 টাকা, সময় n সমান 3 বছর, মুনাফার হার সমান 10%, 10% ইকুয়াল 10/100। এটা আমরা ক্যালকুলেটরে বের করে নিব। এই অঙ্কগুলি সাধারণত যদি তোমরা ক্যালকুলেটরে বের করে নাও তাহলে একদম সহজ হবে। যোগ বিয়োগ করা আমাদের জন্য একদম ইজি হয়, অন্যথায় একটু জটিল হয়। অনেকে যারা লসাগু কম পারো তাদের জন্য সমস্যা হয়। এখন দেখো আমার 8 নাম্বার অঙ্কে যা যা আছে আমি তা লিখেছি। যে মুনাফা দেওয়া আছে 5,000 টাকা, সময় দেওয়া আছে 3 বছর, শতকরা বার্ষিক মুনাফার হার আর ইকুয়াল টু 10%, 10% মানে 10/100, ওটা আমরা ভাগ করে নিয়েছি। এখন সরল মুনাফা সূত্র অ্যাপ্লাই করো। এই অঙ্কগুলি আসলে একদম সহজ, সূত্র প্রয়োগ করলে অঙ্ক হয়ে যায়। সুতরাং সরল মুনাফা PNR, দেখো পির মান 5,000 টাকা, n এর মান 3, আর এর মান 0.1। ক্যালকুলেটরে গুণ করা সবগুলি। দেখো গুণ করলে কত হয়, 1500 টাকা। আবার আমরা জানি C সমান C into 1 plus R whole power n। দেখো পির মান 5,000 টাকা, 1, আর এর মান 0.1, n এর মান 3। এই যে এখানে ভাগ করে নেওয়ার অর্থ, ভাগ করে নিলে এখানে আর লসাগু করতে হয় নাই। আমার 1 যোগ 0.1 যোগ করে আমরা সহজেই কিন্তু করতে পারতেছি। এখন সায়েন্টিফিক ক্যালকুলেটর বা নরমাল ক্যালকুলেটরের সাহায্যে এটা যদি 3 বার গুণ করো, নরমাল ক্যালকুলেটর আর সায়েন্টিফিকে একবারই চলে আসবে। তাহলে দুইটা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করো। দেখো ক্যালকুলেটরের সাহায্যে গুণ করলে হইতেছে 6,655 টাকা, 6,655 টাকা। তাহলে আমরা সরল মুনাফা নির্ণয় করেছি আগে এবং সি বের করেছি। সি কিন্তু আসলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা, সি হলো মুনাফা আসল, সি হলো মুনাফা আসল। তাহলে আমি একটু আগে বোর্ডের চক্রবৃদ্ধি মুনাফার সূত্র লিখেছি। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি। দেখো সির মান 6,655 টাকা, পির মান 5,000 টাকা। বিয়োগ করো ক্যালকুলেটরের সাহায্যে। দেখো বিয়োগ করলে হয় 1,655 টাকা।
এখন দেখো আমাদের সরল মুনাফা 1500 টাকা আর চক্রবৃদ্ধি মুনাফা 1655 টাকা। সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য চেয়েছে। পার্থক্য মানে যে কত টাকা কম বেশি। 1655 বিয়োগ 1500 টাকা বিয়োগ করো ক্যালকুলেটরের সাহায্যে। 155 টাকা। এটাই আমাদের উত্তর, যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। আশা করি সবাই বুঝেছ। এখন দেখো 9 নম্বর অঙ্ক। একই হার মুনাফায় কোন মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6776 টাকা হলে মূলধন কত? এই অঙ্কটি আমাদের সৃজনশীলও আছে, সংখ্যা ভিন্ন। তাহলে ধরি মূলধন P টাকা, সুতরাং 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন P into 1 plus R whole power n, এর মান 1 বছর। তাহলে 1 বছর যদি দিই, আর এটার মান আমার দেওয়া আছে দেখো 6500 টাকা। P into 1 plus R equal 6500 টাকা। এটার আমরা সমীকরণ 1 ধরে নেই। আরেকটা আছে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন P into 1 plus R whole power 2, যেহেতু 2 বছর। তাহলে এটা দেওয়া আছে দেখো 6760 টাকা। এখান থেকে আমরা যদি এটা লিখি P into 1 plus R 2 square 6760 টাকা, এটা সমীকরণ 2। তাহলে দেখো আমরা যদি 1 নংকে 2 দ্বারা অথবা 2 নংকে 1 দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়ায়? এক ভাগ 2 অথবা 2 ভাগ 1 একই কথা, যে পারে তার জন্য সমস্যা হবে না। 1 নংকে 2 দ্বারা ভাগ অথবা 2 নংকে 1 নং দ্বারা ভাগ, কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে দেখো P into 1 plus R by P into 1 plus R whole square 6500 টাকা 6760। তাহলে এখানে দেখো যে PP কাটা 1 by 1 plus R ইকুয়াল, এটা ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করো। ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করে করা যায় বা এমনিতেও করা যাবে, বা আমরা রেখেও দিতে পারি। যদি কেউ মনে করো যে না ক্যালকুলেটরে ভাগ করে করব, তারটাও হবে।
এখন দেখো এটা এটার সাথে কিন্তু গুণ সম্পর্ক, তো সবচেয়ে ভালো ভাগ করে নিলে আমরা ভাগ করে দিই, যেহেতু তোমরা ক্যালকুলেটরে করবে আর ইজি হবে। কত হয় ভাগ? 6500 ভাগ 6760। আচ্ছা ভাগ ছাড়াই করে দিই, 6500 6760। এটাকে ব্যস্তকরণ করো, 1 প্লাস r, ব্যস্তকরণ মানে উপরের ডান নিচে, নিচেরটা উপরে চলে যাবে। 6760 6500 এরকম ভগ্নাংশ থাকলে এই কাজটা আমরা করতে পারবো। তাহলে r ইকুয়াল 1 প্লাস r এর মান, এটা দেখো 1 প্লাস r এর মান যদি আমরা সমীকরণে একে বসিয়ে দিই, যে 1 প্লাস r এর মান ভাগটা করার কোনো প্রয়োজন নেই। 1 নং এ বসিয়ে পাই, দেখো 1 নং কোথায়, তাহলে p ইনটু 1 প্লাস r এর মান 6760 বিয়োগ ভাগ 6500 ইকুয়াল 6500। তাহলে দেখো এটা এটা গুণ 6760 পি ইকুয়াল 6500 গুণ 6500। এখন ক্যালকুলেটরের সাহায্যে যোগ বিয়োগ ভাগ করো। 1 প্লাস r এর মান আমরা এই যেখানে বসিয়েছি, বা p ইকুয়াল 6500 গুণ 6500 নিচে 6760, একবার উপরে টিকুন এবং নিচেরটা দিয়ে ভাগ করো, ভাগ করলে দেখো কত হয়। 6500 গুণ গুণ করো ক্যালকুলেটরে, 6500 গুণ 6500 ভাগ 6760, 6250 টাকা, 6250 টাকা। তাহলে মূলধন কত? সুতরাং মূলধন 6250 টাকা, এটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝেছ যে 1 বছরান্তে মূলধন, 2 বছরান্তে যে চক্রবৃদ্ধি মূলধন ছিল সেই মূলধনের সমীকরণের সাহায্যে আমরা ভাগ করে 1 প্লাস r এর মান বের করেছি। 1 প্লাস r এর মান সমীকরণে একে বসিয়ে দিলে আমরা কিন্তু অঙ্কটা সলভ করতে পারি। এগারো নম্বর, কোন শহরে বর্তমান জনসংখ্যা 66 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরে জনসংখ্যা কত হবে? দেখো এখানে যে বর্তমান জনসংখ্যা, এটাই আমরা পি হিসাবে নিব, যেখানে পি সমান 64 লক্ষ, অর্থাৎ 64 লিখে 5টা শূন্য হবে এতজন।
প্রতি হাজারে বৃদ্ধি অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হার ইকুয়াল আর। তাহলে দেখো হাজারে আছে আমাদের 1025 জন, তো আমাদের শতকরা আর মানে হলো শতকরা কত সেটা বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি এখানে দুইটা শূন্য বাদ দেই তারপরে ভাগ করি আমাদের হয় 2.5%। জনসংখ্যা বৃদ্ধির হার 2.5%। এটাকে আমরা 2.5/100 দিয়ে ভাগ করে নিব। দেখো ভাগ করলে কত হয়, ভাগ করে নিলে খুব সহজ হয়। আমরা আগেই বলেছি 2.5 ভাগ 100 0.025। আর সময় দেওয়া আছে 2 বছর, সময় n ইকুয়াল 2 বছর। তাহলে আমরা জানি c ইকুয়াল p ইনটু 1 প্লাস r হোল পাওয়ার n। তাহলে দেখো p এর মান 64 লক্ষ। 1 r এর মান বসাও 0.025, n এর মান 2 বছর। এখন এটা ক্যালকুলেটরের সাহায্যে আমরা সহজেই, আমি আগে বলেছি আর এর মানটা যদি আমরা ভাগ করে নিই অঙ্ক কিন্তু আমাদের একদম সহজ হয়। এটা ক্যালকুলেটরের সাহায্যে ডাইরেক্ট একবারে তোমরা করতে পারবে। সাইন্টিফিক ক্যালকুলেটর একবারে চলে আসবে। আর যদি আমরা এই জায়গাটা ভাগ করে না নিতাম তাহলে তখন কিন্তু আমাদের লসাগু করতে হতো। তোমরা উদাহরণ বা অন্য কোনো বইয়ের সহায়তা নিলে দেখতে পারবে একটু জটিল করে করা। তা আমি বলবো তোমরা এই পদ্ধতিতে করবে, আশা করি সবাই ভালো বুঝবে পারবে। এভাবে করলে একদম ইজি হয়। এখন ক্যালকুলেটরের সাহায্যে তোমরা কাটাকাটি গুণ করো 64 লক্ষ ইনটু ওইটা 2 বার। তাহলে দেখো গুণফল হয় 67 লক্ষ 24,000। 67 লক্ষ 24,000 জন। তাহলে 2 বছরে ওই শহরের জনসংখ্যা কত হবে? 66 লক্ষ 24,000 জন। 67 লক্ষ 24,000 জন। আশা করি সবাই বুঝেছো। আমি তোমাদের বলবো আর এর মানটা এইভাবে বের করে নিবে। আর এর মানটা এইভাবে বের করে নিলে অঙ্ক একদম ইজি হবে এবং সহজ হয়। তাহলে দেখো 9 নম্বর অঙ্ক সৃজনশীল 13 নম্বরে আমাদের আছে একই ধরনের আমরা এখন তোমাদের একটি সৃজনশীল করে দেই। দেখো 14 নম্বর সৃজনশীল সরল মুনাফার হার নির্ণয় করো। শিপ্রা বড়ুয়া প্রশ্নটি পড়ছি, শিপ্রা বড়ুয়া কোন ব্যাংকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3,600 টাকা পেয়েছেন। সরল মুনাফার হার নির্ণয় করো।
তাহলে সরল মুনাফার হার আর এর মান আমরা বের করব। এখানে দেখো ক নাম্বার কি দেওয়া আছে আমাদের, মূলধন বা আসল, আসল দেখো 3000 টাকা, মুনাফা আসল 3600 টাকা, সুতরাং মুনাফা 3600 বিয়োগ 3000 টাকা হলে 600 টাকা। এখানে অঙ্কটা কিন্তু আমরা সূত্র ছাড়াও কিন্তু নির্ণয় করতে পারবো, যে সরল মুনাফার হার যে সূত্র দিয়ে করতে পারবো, সূত্র ছাড়াও কিন্তু আমরা করতে পারবো। তাহলে দেখো আসল কত, আর এটা আসলে 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা এত টাকা। আমরা সূত্র দিয়েও করতে পারবো, সূত্র ছাড়াও করতে পারবো। তাহলে সূত্র ছাড়া করে দিচ্ছি, তোমরা সূত্র দিয়ে করতে পারবে। দেখো 3000 টাকার 2 বছরের মুনাফা 600 টাকা, সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা 600। গত ক্লাসে আমি সূত্র ছাড়া এগুলি করে দেখিয়েছিলাম, যে একটু বড় হলো আর মুনাফার হার চাইছে, মুনাফার হার মানে 100 টাকার 1 বছরে 600 গুণ 100, 3000 গুণ 2, কাটাকাটি করো, দেখো 2 শূন্য 3 শূন্য বাদ 3 দিয়ে কাটাকাটি করলে কত হয়, 2 আর 3 3 কাটা, তাহলে যেটা হয় 10%, মুনাফার হার হয় দেখো 10%, 10 টাকা। সুতরাং মুনাফার হার মুনাফার হার 10%, মুনাফার হার 10%। তাহলে আমাদের কর উত্তর। আর যারা সূত্র পছন্দ করো তারা সূত্র দিয়েও করতে পারবে। আরো 3 বছর পর মুনাফা আসলে কত হবে? আগে ছিল কয় বছর? 2 বছর। এখন আমরা সূত্র দিয়ে করব। তাহলে এখন যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা করব, তাহলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সূত্র প্রয়োগ করলে অঙ্ক ইজি হবে। খ নাম্বার দেখো, আসল পি সমান 3000 টাকা, সময় n সমান আগে ছিল 2 আর 3 বছর সমান 5 বছর। মুনাফার হার আর সমান 10%। আমরা আগে বলেছি পার্সেন্টারে ভেঙে নিবা, ভেঙে নিলে অঙ্ক একদম সহজ হবে। সুতরাং I equal to মুনাফা আসল। মুনাফা আসলে আমরা এ দিয়েও লিখি, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে a সমান p প্লাস i। দেখো তাহলে p i এর মান PNR। গত ক্লাসে আমি সূত্রটা তোমাদের আসলে লিখে দিয়েছিলাম, p কমন NR
এই সূত্র দিয়ে আমরা করলে মনে হয় সবচেয়ে ইজি হয়। সুতরাং মুনাফা আসল একে মুনাফা আসল বলা হয়। তাহলে পি এর মান দেখো 3001, এন এর মান 5, আর এর মান 0.1 টাকা, 4500 টাকা। তাহলে সরল মুনাফা দিয়ে অঙ্কটা করবে। আমরা এটা একই মুনাফা আসল আগেই বলেছি, এ হলো আমাদের মুনাফা আসল। তাহলে খর উত্তর 4500 টাকা। যেহেতু খতে কিন্তু আমাদের নির্দিষ্ট করে বলে নাই যে চক্রবৃদ্ধি, এই জন্য আমরা চক্রবৃদ্ধি ইউজ করব না। গ নাম্বার দেখো 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। গতে যে আমাদের নির্দিষ্ট করে বলা আছে যে চক্রবৃদ্ধি সূত্র প্রয়োগ করে করো, এজন্য আমরা চক্রবৃদ্ধি মুনাফা প্রয়োগ করব না। তাহলে গ নাম্বার দেখো একই হার মুনাফায়, অর্থাৎ আগেরটাই মুনাফার হার। আর সময় কত? সময় 2 বছর প্রশ্নে বলে দিয়েছে। সময় n সমান 2 বছর, আর এর মান একই হার 10%, 10% এত। তাহলে এখন c সমান p ইনটু 1 প্লাস r হোল পাওয়ার n। এখন মানগুলি বসাও। 3000 1 প্লাস 0.1, n এর মান 2, 3000 1.1 তার স্কয়ার। এটা ক্যালকুলেটরের সাহায্যে করো। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে করলে দেখো কত হয়, 3630 টাকা। 3630 টাকা। এটাই আমাদের চেয়েছে চক্রবৃদ্ধি মূলধন কত। 3 বছর 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। আমাদের কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা চাইনি। তাহলে খ নাম্বার অঙ্কটা আমি অন্য সূত্র প্রয়োগ করেছিলাম, আশা করি সবাই বুঝেছ যে খতে আমাদের সরল মুনাফার সাহায্যে মুনাফা আসল বের করতে হবে, এবং গতে যে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রয়োগ করব। আশা করি তোমরা সবাই বুঝেছ। আর তোমাদের যে অনুশীলনীর অঙ্ক আছে সেই অঙ্কগুলি একটু দেখবে। আশা করি আমি অনুশীলনীর যে অঙ্কগুলি করিনি তোমরা উদাহরণ এবং আমি তোমাদের বোর্ডে যে অঙ্কগুলি করে দিয়েছি সেগুলির সহায়তা নিয়ে বাকি অঙ্কগুলি করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার